Class 8 History Chapter number 2 Continuation. Now, in the last class I have discussed till point number 32. Now, subsidiary alliance was formed. তার ফলে কি হলো? This alliance stopped Indian rulers and they were disallowed to have their independent armed forces. The এই যে subsidiary alliance-টা হলো, তার জন্য যে বিভিন্ন রাজারা ছিল তাদের নিজের আর্মড ফোর্সেস মানে সৈনিক রাখা তাদের নিষেধ হয়ে গেল, অ্যালাউ ছিল না। They were to be protected by the company and had to pay for the forces who protected them. এবার তাদেরকে প্রোটেক্ট কারা করবে? কোম্পানি ফোর্সেস তাদেরকে প্রোটেক্ট করবে এবং ওই ফোর্সের জন্য তাদেরকে কিন্তু পে করতে হবে। দ্য কোম্পানি ওয়াজ সাপোজ টু মেনটেন দ্য পারপাস অফ দ্য প্রোটেকশন। তাহলে কোম্পানি দায়িত্ব ছিল তাদের প্রোটেকশন জন্য। এবার ফেলিয়ার অফ পেমেন্ট বাই দ্য রুলার্স লেড টু দ্য ক্যাপচারিং অফ দ্য টেরিটরি বাই দ্য কোম্পানি। এবার যদি কোনো রুলার পেমেন্ট না করতো তখন তাদের কবজা করে নেওয়া হতো। Awadh and Hyderabad were the examples for the ceding of the territory on the ground of this subsidiary alliance. তো এই সাবসিডারি অ্যালায়েন্সের ভিত্তিতেই কিন্তু আওয়াধ আর হায়দ্রাবাদে এলাকাগুলো কিন্তু ব্রিটিশরা কবজা করে নিয়েছিল। The feeling of threat for the company at any time during those days in the political and economical interest would result in direct military confrontation by the company. যদি কোম্পানি এরকম ফিল করতো, মনে করতো সেই সময়ে যদি কারোর সঙ্গে রাজনৈতিক বা ইকোনমিক মানে টাকা পয়সা বা বিজনেস ব্যাপারে কোনো একটা থ্রেট ওনারা পাচ্ছেন কারো কাছ থেকে, মানে কেউ তাদেরকে আটকাচ্ছে বা এরকম কিছু বিরোধ করছে, ডাইরেক্টলি দ্য মিলিটারি কনফ্রন্টেশন মিনস যুদ্ধ, ডাইরেক্ট ব্যাটল উইথ দ্য কোম্পানি। দ্য বেস্ট এক্সাম্পল অফ মিলিটারি কনফ্রন্টেশন ইজ স্টেট অফ মাইসোর। দ্য লিডারশিপ অফ হায়দার আলী, one of the most powerful rulers of that time, and his successor son Tipu Sultan. I hope some of you must have watched the serials of Tipu Sultan. Mysore ka Sultan, Mysore ka Sher, Tipu Sultan. Also one of the most powerful ruler of that time made Mysore a great power under them. তা সেই সময় হায়দার আলী প্লাস তারপর ওনার ছেলে কিন্তু মাইসোর জায়গাটাকে একটা পাওয়ারফুল জায়গা বলে তৈরি করেছিলেন। Mysore was the controller of the profitable trade of the Malabar coast from where the company purchased pepper and cardamom. এবং মাইসোর ছিল যেখান থেকে পুরো ব্যবসাটা কন্ট্রোল হতো, মালাবার কোস্ট যেখান থেকে পেপার, গোলমরিচ, কার্ডামাম এগুলো খুব কোম্পানিরা কিনতো ওখান থেকে। In 1785, Tipu Sultan stopped the export of sandalwood, pepper and cardamom through the ports of his kingdom. এবার 1785 এ কিন্তু টিপু সুলতান স্যান্ডেলউড, চন্দন কাঠ, পেপার, কার্ডামাম এদের এক্সপোর্টটা মানে বিদেশ পাঠানোটা ওখানকার যে পোর্ট ছিল, আই হোপ ইউ নো দ্য মিনিং অফ পোর্ট, যেখান থেকে জাহাজ মাল লোড আনলোড হয়, ওখান থেকে বন্ধ করে দেওয়া। হি ডিসঅ্যালাউড লোকাল মার্চেন্টস ফ্রম ট্রেডিং উইথ দ্য কোম্পানি। লোকাল যারা ব্যবসায়ী ছিল তাদের বারণ করে দিল যে কেউ ভাই কোম্পানির সাথে ব্যবসা করবে না। হি ইভেন এস্টাবলিশড এ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য ফ্রেঞ্চ ইন ইন্ডিয়া। ফ্রান্সিসি বা ফ্রেঞ্চ যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক গড়তে লাগলো নিজেদের। উইথ দ্য হেল্প অফ দ্য ফ্রেঞ্চ হি মডার্নাইজড হিজ আর্মি। ফ্রেঞ্চের হেল্পে কিন্তু সে নিজের আর্মিটাকে মডার্ন করলো। রিলেশনশিপ অফ টিপু সুলতান উইথ দ্য ফ্রেঞ্চ অ্যান্ড দ্য হেল্প ইন গেটিং হিজ আর্মি মডার্নাইজড মেড দ্য ব্রিটিশ ফিউরিয়াস। তা এই সমস্ত দেখে কিন্তু ব্রিটিশরা প্রচণ্ড রেগে গেল। হায়দার বা হ্যাদার বলি আমরা and Tipu were seen as ambitious, arrogant and dangerous by the Britishers who needed to be crushed. এবার ব্রিটিশদের চোখে কিন্তু এরা কাঁটে কি তারা চুবনে লাগে এবং তাদের জন্য এরা থ্রেট হতে লাগলো, ডেঞ্জারাস হতে লাগলো। This made the company to fight 4 wars with Mysore. এটা কারণে 4 বার যুদ্ধ হলো মাইসোরের সঙ্গে। In the last battle of Srirangapatna, the company ultimately got victory. 4 নম্বর ব্যাটেলে 3টে ব্যাটেল পুরো জিতেছিল ওরা, কবজা করতে দেয় না ব্রিটিশার্সকে, কিন্তু লাস্ট ব্যাটেলে কিন্তু ব্রিটিশার্স ওয়ান। টিপু সুলতান ওয়াজ কিল্ড ডিফেন্ডিং হিজ ক্যাপিটাল Srirangapatna.
তো শ্রীরঙ্গপটনা ওয়াজ ক্যাপিটাল অফ দেন মাইসোর, তখন উনি মারা গেছিলেন। The Marathas were also subdued in a series of wars. The মারাঠাদেরকেও ব্রিটিশার্সরা হারাতে লাগলো। 19th century saw the company's aggressive policy of territorial expansion, and under the Governor General Lord Hastings, 1813 to 1823, 10 বছর, a new policy of paramountcy was initiated. একটা নতুন নিয়ম, একটা নতুন কানুন, যেটা প্যারামাউন্টসি বলা হচ্ছে, উনি চালু করলেন। কে? লর্ড হেস্টিংস। আর এই সময় 19th সেঞ্চুরি ব্রিটিশরা প্রচুর এগ্রেসিভ হয়ে গেল, প্রচুর মারকাট করতে লেগেছে, যারা বিরোধ করছে মেরে দাও। উইথ দ্য পলিসি অফ প্যারামাউন্টসি, দ্য কোম্পানি ক্লেম দ্য অথরিটি অ্যাজ প্যারামাউন্ট অ্যান্ড সুপ্রিম। এই পলিসি অনুযায়ী ব্রিটিশার্সরা হচ্ছে সব থেকে সর্বোপরি, সবসে উপর, ওরাই হচ্ছে হেড সব কিছুর। দিস পলিসি ওয়াজ ইউজড ইন অ্যানেক্সেশন অফ সেভারাল স্টেটস। আর এই পলিসি দ্বারা ওরা অনেকগুলো স্টেটকে অ্যানেক্স করলো, নিজের কন্ট্রোলে করে নিয়ে এলো। লেট 1830s মেড দ্য কোম্পানি ওয়ারিড অ্যাবাউট রাশিয়া। এবার 1830s দিকে কোম্পানি রাশিয়া থেকে এবার টেনশন খেতে লাগলো। ইট ওয়াজ থট দ্যাট রাশিয়া মাইট এক্সপ্যান্ড অ্যাক্রস এশিয়া অ্যান্ড এন্টার ইন্ডিয়া ফ্রম নর্থ ওয়েস্ট। তারা তখন ভাবতে লাগছিল যে রাশিয়া নর্থ ওয়েস্ট থেকে কিন্তু ইন্ডিয়াতে ঢুকবে এবং ইন্ডিয়াতে কবজা করার চেষ্টা করবে। This fear made British willing to secure the control over the northwest. তো এই ভয়ে তারা নর্থ ওয়েস্ট দিকটা, নর্থ ওয়েস্ট বলতে কোন দিকটা বলো তো? এই তোমার এই জম্মু কাশ্মীর ওই সাইড থেকে নিয়ে অরুণাচল, না এই দিকটা ইস্ট হচ্ছে, নর্থ ওয়েস্ট হচ্ছে এই জম্মু কাশ্মীর, ওই দিক থেকে হিমাচল, গুজরাট, ঠিক আছে, এই লাইনটা, এই দিকটা। A prolonged war was fought with Afghanistan, and establishment of the company rule was seen there. তা আফগানিস্তানের সঙ্গেও কিন্তু যুদ্ধ হলো, অনেক দিন ধরে চললো, ওখানেও কিন্তু এরা কবজা করে নিল ব্রিটিশার্সরা। Two prolonged wars were fought with the Sikh kingdom also. শিখ পাঞ্জাবিদের সঙ্গেও দুটো যুদ্ধ হলো বড় বড়। গভর্নর জেনারেল লর্ড ডালহাউজি's টাইম পিরিয়ড experienced the maximum annexation. তো লর্ড ডালহাউজি, কলকাতাতে একটা জায়গা আছে, তো ডিউরিং হিজ টাইম, ইনার টাইমে কিন্তু অনেক স্টেটগুলো অ্যানেক্স করা হলো, কবজা করা হলো, তার টোটাল কন্ট্রোল ব্রিটিশার্সরা নিল। A policy was devised by Lord Dalhousie which came to be known as Doctrine of Lapse. তো লর্ড ডালহাউজি একটা আবার পলিসি বার করলেন, নিয়ম, নাম ছিল Doctrine of Lapse। কি ছিল পলিসিতে? The policy claimed that if a ruler died without a male heir, then his kingdom would be annexed by the company. According to this policy, মানে এরা বিভিন্ন রকম চেষ্টা করছে যে কিভাবে আমরা কবজা করে নেবো কোনো রাজ্যকে। তো এই পলিসিটা বলছে যদি কোনো রাজার মেল মানে ছেলে উত্তরাধিকারী না থাকে, ছেলে হলে তো সে রাজা হবে নেক্সট, এটাই হতো আগে, যদি না থাকে তখন কোম্পানি সে রাজকে নিয়ে নেবে। সতারা, সম্বলপুর, উদয়পুর, নাগপুর, ঝাঁসি are some fine examples who were annexed by the company applying the doctrine policy of annexation. তা এই নিয়মে এই কিছু জায়গাগুলো কোম্পানি অ্যানেক্স করে নিয়েছিল। In 1856, Awadh was also annexed by the company, but this time it was annexed with an added argument by the British. Awadh क्यों भाई এরা অ্যানেক্স করে নিল, কিন্তু ওরা আর কিছু কারণ বলেছিল। কি বলেছিল? দে সেড দে ওয়ার অবলাইজড বাই ডিউটি, তাদের কর্তব্য তাদেরকে বাধ্য করেছে, টু টেক ওভার আওয়াধ ইন অর্ডার টু ফ্রি দ্য পিপল ফ্রম মিসগভর্নমেন্ট। কি ওখানকার লোকগুলোকে গভর্ন করা হচ্ছে না, ঠিক করে চালাতে পারছে না ওখানকার রাজা রানী যারা ছিল, তাই আমরা নিয়ে নিচ্ছি। মিসগভর্নমেন্ট ওয়াজ সাইটেড অ্যাজ রিজন বিহাইন্ড আওয়াধ অ্যানেক্সেশন। তা এই মিসগভর্নমেন্টটা কথাটা বলে ওরা কিন্তু ওটাকে কন্ট্রোল করে নিল। Later, Awadh also joined the Great Revolt of 1857. 1857 এই যে রিভল্ট হয়েছিল, আওয়াধ এখানকার লোকেরাও কিন্তু এর মধ্যে যোগদান দিয়েছিল। 39 When Warren Hastings became the Governor General of India, he introduced several administrative reforms focusing majorly on justice and its spheres. এরপর ওয়ারেন হেস্টিংস এলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। উনি নতুন নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস মানে
দেশকে চালানোর জন্য নতুন নতুন পলিসি নিয়ম করলেন, আর তার মধ্যে জাস্টিস, ন্যায় যেন হয় সেইভাবে একটু উনি জোর দিতে লাগলেন, যে অন্যায় যেন না হয়, ন্যায় হয়। ইউনিফর্ম মিলিটারি কালচার ওয়াজ ডেভেলপড ইন আর্লি 19th century। একটা মিলিটারি কালচার কি কি ছিল? সোলজার্স ওয়ার ট্রেন্ড ইন ইউরোপিয়ান স্টাইল, ক্যাভেলরি ডমিনেটেড দ্য আর্মি। ক্যাভেলরি মানে তোপ টোপ ওইগুলো যেগুলো ছিল, আরও একটু মডার্ন তোপগুলো চলে এলো, গানস চলে এলো আরও মডার্ন। রুরাল এরিয়াজ হ্যাড লার্জ নাম্বার অফ আর্মড পিজেন্টস। গ্রামে কিন্তু অনেকগুলো চাষিরা ছিল যাদেরকে আর্মড করা হলো, গানস দেওয়া হলো। আওয়াধ অ্যান্ড বেনারস স্টার্টেড রিক্রুটিং পিজেন্টস ইন্টু দেয়ার আর্মি। আওয়াধ আর বেনারসে পিজেন্টসদেরকে আর্মিতে ইনক্লুড করা হতে লাগলো। The East India Company adopted the method of recruitment from Awadh and Banaras. East India Company ভাই আওয়াধ আর বেনারস থেকে লোক নিতে লাগলো। Army recruited with this process by the British was known as Sepoy Army. তো এই প্রসেস থেকে যেটা সোলজার্সকে নেওয়া হচ্ছিল, এটা প্রসেসটা বলছিল সেপয় আর্মি, ফ্রম ইন্ডিয়ান ওয়ার্ড সিপাহী মানে সোলজার। 41. This is how the whole process of direct rule over 63% of territory and 78% of the population over India took place, and this is how company transformed its motive from trading to territorial expansion. মানে টোটাল ইন্ডিয়ার যা ল্যান্ড ছিল, জায়গা ছিল, তার 63% কিন্তু উপরে ব্রিটিশ কন্ট্রোল ছিল, 78% পপুলেশন উপরে ব্রিটিশদের কন্ট্রোল হয়ে গেল। তো এইভাবে ওরা ব্যবসা করতে এসে কিন্তু এই জায়গায় তারা নিজের সাম্রাজ্যটা বাড়ি নিল। Some important terms are here. Mercantile, a business enterprise that makes profit primarily through trade, buying goods at cheap rates and selling them at higher prices to the market. একটা বিজনেস এন্টারপ্রাইজ মানে a group of people যারা বিজনেস করছে, তারা এই কেনা বেচার জন্য সস্তা দামে কিনে বেশি দামে বিক্রি করা মার্কেটে, এটা কি মার্কেন্টাইল বলা হচ্ছে। ফরমান মানে রয়্যাল অর্ডার, রাজার অর্ডার, সেটা রাজা হতে পারে, বেশিরভাগই রাজা বা শাহেনশাহ। পাপেট মানে যেটা আমরা কাঠের পুতুল বলি, কাঠপুতলি। অ্যাকচুয়ালি আমরা পড়েছিলাম যে মুঘল এম্পায়ার কিছু কিছু মুঘল লোকদেরকে ব্রিটিশরা ইউজ করতো পাপেট রুলার হিসাবে। তা এমন একটা ব্যক্তি যেটাকে খেলনা হিসাবে ব্রিটিশরা কন্ট্রোল করতো, তাদেরকে চালাতো। ইনজাংশন মিন্স ইনস্ট্রাকশন, সাবসার্ভিয়েন্স, willingness to obey others without any question, মানে প্রশ্ন বিনা कोई सवाल किए आपको मान लेना है बात, কোনো প্রশ্ন না করি কিন্তু কথা শুনতে হবে। কনফেডারেসি, লিগ অর অ্যালায়েন্স, অ্যালায়েন্স মানে অনেক ছোট 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 করে সব রুলার্সদের বা পাওয়ারফুল লোকেদের একটা গ্রুপ, দ্যাট ইজ কল্ড অ্যালায়েন্স। কাজী, আ ম্যাজিস্ট্রেট অর আ জাজ। মুফতি, Muslim legal expert who is empowered to give ruling on religious matters. তা একটা মুসলিম লিগাল এক্সপার্ট মানে আইনজীবী, যে অ্যাকর্ডিং টু ল সে অ্যাডভাইস দেবে রিলিজিয়াস ম্যাটার্সে, ঠিক আছে। রুলিং অর অন অর হবে, এটা অনটা অর হবে, তা রুল করার জন্য বা ধর্মের উপরে সাজেশন দেবে। ইমপিচমেন্ট মানে রিমুভাল অফ আ গভর্নমেন্ট, রিমুভাল বা ইমপিচিং অফ আ গভর্নমেন্ট অফিসিয়াল বিফোর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ট্রিবিউনাল, মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিবিউনাল মানে একটা গ্রুপ আর কমিটি, তার সামনে কোন একটা সরকারকে বরখাস্ত করে দেওয়া, যে না তোমাদের হবে না, তোমাদেরকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে, এবার আমরা দেখব। ধর্মশাস্ত্রাস, ইট ইজ আ জেনার অফ সংস্কৃত টেক্সট উইচ রেফার্স টু ট্রিটাইজ, মানে শাস্ত্রাস অফ হিন্দুইজম অফ ধর্মা। একটা সংস্কৃত কথা, এটা তার মানে হচ্ছে শাস্ত্র, যেটা আমরা বাংলায় বলি বা হিন্দি বলি শাস্ত্র। সওয়ার, men on horses were termed as sawars, বলে না ঘোড়সওয়ার, ঘোড়ার উপরে যারা বসে তাদেরকে সওয়ার বলা হয়। মাস্কেট, an infantry man's heavy gun with long barrel fixed from soldiers, মানে দুনালি টাইপের হয়, লম্বা রড থাকে, যারা ইনফ্যান্ট্রি মানে সোলজার্সরা ইউজ করে, তাকেই মাস্কেট বলা হচ্ছে। ম্যাচলক, an early type of gun with a lock in which a piece of wick or cord is placed and ignited by a match. The matchlock হচ্ছে
অনেক পুরাতন টাইপের একটা বন্দুক, যেখানে কোনো একটা বাতি দিয়ে বা একটা তার দিয়ে ভেতরে আগুন জ্বালাতে হতো, মানে আগুন ঢুকিয়ে দেওয়া হতো, দিয়ে গানটা চলতো। নাও দিজ আর সাম ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড, এগুলো খুব ইম্পর্টেন্ট। কোন কোন সালে কি কি হয়েছিল একটু দেখে নেবে তোমরা। 1764 ব্যাটল অফ বাক্সার ছিল, এগুলো মনে রাখবে। সবগুলো ইম্পর্টেন্ট ডেটস আছে, লিখে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো, রাইট? পজ করে করে এগুলো সব লিখে নেবে। সো লট অফ থিংস ইউ নিড টু রাইট, আছে, কাজ আছে, করতে হবে, হায়ার ক্লাস একটু কাজ করতে হবে। সো দিজ আর সাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটস। 1857 গ্রেট রিভল্ট broke out in India. 1854 Jhansi was annexed. নাও ফর ইউর ফ্যাসিলিটি আমি কিছু কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি, এগুলো খুব ভালো কোয়েশ্চেন্সগুলো, দেখলাম খুব ভালো কোয়ালিটি, ম্যাচিং আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ট্রু ফলস আছে। কোয়েশ্চেন আনসার্স আর অলসো হেয়ার, ইউ ক্যান জাস্ট গো থ্রু দিস, লিখতেও পারো এখান থেকে, খুব ভালো, মানে আই হ্যাভ গন থ্রু দিস আনসার্স, দে আর ভেরি ভেরি গুড কোয়ালিটি আনসার্স, দ্যাটস ওয়াই আই হ্যাভ গিভেন দিস, এগুলো দিয়েছি আমি। তা ভালো হবে যে তোরা এটাই যেন করিস, খুব ভালো হয়। আর ইফ ইউ ওয়ান্ট টু রাইট ফ্রম ইউর ওন, টেকিং হেল্প ফ্রম আদার্স, তোমরা লিখতে পারো, ঠিক আছে? সো অ্যাজ হোমওয়ার্ক বেশ কিছুটা লেখার কাজ আছে। কোয়েশ্চেন্স যদিও না হয় আজকে, অ্যাটলিস্ট রাইট দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড ডেটস, বলে বসে বসে লেখো তোমরা, দিয়ে আমাকে পাঠিও। অ্যান্ড কিপ অন রিভাইজিং, keep on revising. That's it. This is the last one, I think. Yes, this is the last one.